আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিডিসি ডিজিটাল একাডেমি। আমার নাম সাকিব বিন রশিদ। আপনারা এই সিরিজে যতগুলো ভিডিও দেখেছেন, অনেক বড় বড় নাম করা বিতার্কিকদের ভিডিও দেখেছেন। আমার থেকে অনেক বেশি যোগ্য, অনেক বেশি এক্সপিরিয়েন্স বিতার্কিক এবং ট্রেনার ছিলেন তারা। সেই তুলনায় আমার বিতর্কের অভিজ্ঞতা এবং জ্ঞান অত্যন্ত সীমিত, তাই আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখলাম। আমি এই ভিডিওটার মধ্যে, এই সেশনটার মধ্যে যত কিছু বলবো, এর কোনোটাই খুব বেশি গ্রামাটিক্যালি স্ট্রাকচার্ড না। বেশিরভাগই আমি নিজস্ব, বেশিরভাগই না, পুরাটাই আমি নিজস্ব এক্সপিরিয়েন্স দ্বারা বের করার চেষ্টা করছি, নিজের মাথার মধ্যে সেট করছি। সো দিস ইজ দ্য ওয়ে আই প্রসেস থিংস। সো এইভাবে করে আমি জিনিসটা সাজাবো। খুব বেশি একটা স্ট্রাকচার হবে না, অন্যান্য ট্রেনাররা অনেক সুন্দর স্ট্রাকচার করে জিনিসটা সাজাইছে, বাট আমি চেষ্টা করবো একটু ফ্রি ফ্লোয়িং কথাবার্তা বলতে, বিকজ দ্যাটস দ্য ওয়ে আই ডিবেটেড অ্যাজ ওয়েল। আমি আমার টাইম এমনি করে বিতর্ক করতাম, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই লাইক ইট। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে হাইপোথেটিক্যাল মোশনস। হাইপোথেটিক্যাল মোশনস বলতে বোঝায় এমন একটা মোশন যেটা বাস্তবে নেসেসারিলি এক্সিস্ট করে না। আপনাকে একটা কনটেক্সট বলা হবে যে ধরেন একটা পৃথিবীতে, ধরেন একটা জায়গায় এইরকম একটা কাহিনী হচ্ছে, সেইখানটাতে আপনি কি করবেন, এরকম একটা ডিবেট। আমি ফর একটা এক্সাম্পল বলে রাখি। এরকম শত শত মোশন আমি শিওর আপনারা দেখছেন, যে ধরেন একটা জাহাজ ভেঙে গেছে, এবং জাহাজ ভেঙে যাওয়ার পরে জাহাজ ডুবে গেছে। সেইখানটাতে একটা নৌকা, একটা লাইফ বোটের মধ্যে 4জন মানুষ আছে। 4জন মানুষের মধ্যে একটা মানুষ একটু অসুস্থ, রুগ্ন। সো 10-12 দিন সবাই ক্ষুধার্ত থাকার পরে যে অসুস্থ রুগ্ন মানুষটা, সে আরও বেশি রুগ্ন হয়ে পড়ছে। এখন বাকি 3জনের উপরে মোশন হচ্ছে দিস হাউস অ্যাজ দি আদার 3 উইল কিল অ্যান্ড ইট দ্যাট পার্সন। লোকটার নাম সম্ভবত পার্কার ছিল। দিস হাউস উইল কিল অ্যান্ড ইট পার্কার। সো এই টাইপের মোশনগুলিকে হাইপোথেটিক্যাল মোশনস বলে, যেটা নেসেসারিলি রিয়েল না। রিয়েল হইতেও পারে যে পৃথিবীর কোথাও এটা হয়েছে হয়তো, সেই কনটেক্সটটা আপনার কাছে তুলে দিয়েছে, কিন্তু ইউনিভার্সাল মোশন না। মোশনটা ওই ঘটনাটুকুর মধ্যে সীমাবদ্ধ, লিমিটেড। হ্যাঁ, সো ওইগুলিকে হাইপোথেটিক্যাল মোশনস বলে। আবার হাইপোথেটিক্যাল মোশনসের মধ্যে কিছু হিস্টোরিক্যাল মোশনসও থাকে। যেমন আপনাকে ইতিহাসের কোনো একটা পয়েন্টে নিয়ে ছেড়ে দিয়ে বলবে যে তুমি এই দিকে যাবা না এই দিকে যাবা। ধরেন বললো যে 1947 আপনি ফেরত গেছেন, এবং ইউ আর জওয়াহরলাল নেহরু, এবং আপনি এই একক ভারতের, মানে পুরো সমগ্র ভারতবর্ষের জন্য আন্দোলন করবেন। আপনি আলাদা হিন্দু স্টেটের জন্য আন্দোলন করবেন না। দ্যাটস দ্য মোশন, ঠিক আছে? বা শেখ মুজিবের একটা মোশন আছে যে 1972 শেখ মুজিব, দিস হাউস অ্যাজ শেখ মুজিব উইল নট টেক পাওয়ার, তাজউদ্দিন আহমেদকে ক্ষমতা দিয়ে দিবে। সো এটা আরেকটা ডিবেট, রাইট? সো এরকম অনেকগুলি ডিবেটের মোশন আছে, এবং সেই মোশনগুলি যদি আপনি একটু কনটেক্সটগুলি চিন্তা করেন তাহলে খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? আপনাকে অনেক চিন্তার মধ্যে ঢুকায় দিবে, একদম বাস্তব থেকে বের করে নিয়ে আসবে। অনেকগুলি সাইফাই মোশন থাকে, যেগুলি আমার একদম পার্সোনাল ফেভারিট, যে লাইফ অন আর্থ ইজ কামিং টু অ্যান এন্ড। আপনার হাতে একটা স্পেসশিপ আছে, সেই স্পেসশিপের মধ্যে করে আপনি চাইলে নিকটবর্তী একটা প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটকে ইনভেট করতে পারেন, এবং সেখানকার যে প্ল্যানেটে অলরেডি বুদ্ধিমান লোকজন আছে তাদেরকে সাইজ করে আপনি সেখানটাতে থাকবেন কি থাকবেন না, আপনি কি তাদেরকে ইনভাইট করবেন কি করবেন না। ডিফিকাল্ট মোরাল কল, বাট দ্যাটস দ্য মোশন। সো এরকম অনেকগুলি ইন্টারেস্টিং মোরাল কল আপনাকে মেক করতে হয় এই সকল ডিবেটে। আচ্ছা, সো এরকম আমি এই ডিসকাশনের মধ্যে ঢুকলে অনেকগুলি মোশন নিয়ে আলোচনা হবে। এইটার কোনো লিমিট নাই। হ্যাঁ, আমরা হিস্টোরিক্যাল মোশনস দেখেছি, সায়েন্স ফিকশন মোশনস দেখেছি, একদম টিভি সিরিজের মোশন দেখেছি। আপনি ওই সিনেমার নায়ক হইলে কি করতেন, আপনি হ্যারি পটার হইলে কি করতেন, এগুলিও হয়, ঠিক আছে? বা আমি অমুক সিনেমার ডিরেক্টর হিসেবে এইটা করতাম। সো এই ধরনের অনেক হাইপোথেটিক্যাল মোশনস আছে। আচ্ছা, সো এখন আমরা এইটার মধ্যে যদি একটু ঢুকি যে এই মোশনগুলিকে কেমনে করে আমরা মাথার মধ্যে প্রসেস করব। আমার চিন্তা মতে এই হাইপোথেটিক্যাল মোশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ 2টা জিনিস আছে। একটা হচ্ছে কনটেক্সট, আর একটা হচ্ছে অ্যাক্টর। আচ্ছা, কনটেক্সট কি ভাই? কনটেক্সট হচ্ছে যেই পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটছে সেই পৃথিবীটা দেখতে কেমন। হ্যাঁ, এখন হাইপোথেটিক্যাল পৃথিবী নেসেসারিলি আমাদের পৃথিবীর মতো না। আমাদের পৃথিবীটা মনে করেন যে আমাদের একটা ওয়ার্ল্ড ভিউ আছে। হাইপোথেটিক্যাল পৃথিবীটা যেহেতু ডিফারেন্ট একটা টাইমে হচ্ছে, ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে হচ্ছে, ডিফারেন্ট একটা সেট আপের মধ্যে হচ্ছে, তাই ওইখানকার মোরালিটি, ওইখানকার ট্রুথ, ওইখানকার পারসেপশন অফ হিউম্যানস, ওইখানকার হিউম্যান কমিউনিকেশন, এভরিথিং ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এবং
সেইটা আপনাকে ওই যে কনটেক্সট স্লাইডটা আপনাকে দেয়া হবে, সেখান থেকে বুঝতে হবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস মনে করা দেওয়া দরকার, এই সকল বিতর্কে সাধারণত একটা কনটেক্সট স্লাইড থাকে। তার মানে হচ্ছে যে ওই ওয়ার্ল্ডটা দেখতে কেমন, সে ওয়ার্ল্ডের একটা ব্যাখ্যা দেয়া হয়, হ্যাঁ, যে এই ওয়ার্ল্ডটা এইরকম, এক্স্যাক্টলি এই ঘটনাগুলো এখানটাতে ঘটে। সো ওই কনটেক্সট স্লাইড থেকে আপনাকে ওই পৃথিবীর কনটেক্সটটা বুঝতে হবে। আচ্ছা, আমি কনটেক্সটের আলোচনায় একটু পরে ফিরে আসবো, কিন্তু আমার মনে হয় আগে অ্যাক্টর নিয়ে কথা বলা দরকার। অ্যাক্টর নিয়ে হাইপোথেটিক্যাল মোশনসের সবচেয়ে বেশি সমস্যা হয় অ্যাক্টর নিয়ে, বিকজ আমরা ওই অ্যাক্টরটা লেন্সটা মিস করি। লেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন হাইপোথেটিক্যাল ডিবেটস, বিকজ দেখেন, আমি সাকিব বিন রশিদ, আমি পৃথিবীটাকে যেভাবে করে দেখি, আপনি অ্যাজ আ ভিউয়ার পৃথিবীটাকে সেভাবে করে দেখেন না। হাইপোথেটিক্যাল মোশনসের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে একটা ভিন্ন মানুষের জুতোর মধ্যে বসিয়ে পৃথিবীটাকে দেখানো, আপনাকে ওই মানুষটাকে এমপ্যাথাইজ করানো। সেই মানুষটা একটা প্যালেস্টিনিয়ান শিশু হতে পারে, একজন আইসিসের টেররিস্ট হতে পারে, একজন প্রফেট হতে পারে, একজন আর্মি সোলজার হতে পারে। সো অনেকেই হতে পারে, আপনাকে ওই মানুষের সঙ্গে এমপ্যাথাইজ করানোই হচ্ছে এই বিতর্কটার উদ্দেশ্য। এখন ওই অ্যাক্টরটার কোন কোন বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এই জিনিসটা একটু বুঝেন। মানে এই যে লেন্সের কথা আমি বললাম, যে লেন্স খেয়াল করতে হবে, লেন্সের অংশ কি কি, কোন জিনিসগুলো মানুষের কর্মকাণ্ডকে, মানুষের সিদ্ধান্তকে ডিটারমাইন করে, এটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং এই পয়েন্টারগুলি অ্যাবসলুট না, আমি যে পয়েন্টারগুলো এখন বলবো এগুলো অ্যাবসলুট না। আই এম শিওর বেটার ডিবেটাররা আরও বেটার বলতে পারবে, আমার অভিজ্ঞতা এটাই বলতেছে। দ্য ফার্স্ট থিং দ্যাট ডিটারমাইন্স অ্যান ইন্ডিভিজুয়ালস ডিসিশনস ইজ হিজ এক্সপিরিয়েন্স। ওর জীবনের অভিজ্ঞতা ওর সিদ্ধান্তগুলোকে সব থেকে বেশি প্রভাবিত করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এটা AUWর মোশন, সম্ভবত সেমিফাইনাল 2015-এ আমি আর ইয়াসিন বিতর্ক করছিলাম। মোশনটা ছিল যে একটা দেশে লেফট উইং আছে রাজনীতিতে এবং রাইট উইং আছে, একটু মন দিয়ে শুনবেন। লেফট উইংয়ে আপনি একজন সমর্থক, রাইট উইং দীর্ঘ সময় ধরে আপনাকে এবং আপনার যে রাজনৈতিক, আপনাকে না পার্সোনালি, আপনাকে না, আপনার যে রাজনৈতিক বিশ্বাস আছে অর্থাৎ লেফট উইংকে নির্যাতন করছে এবং ইচ্ছা করে ক্ষমতা জাঁকড়ে ধরে বসে আছে। সেখানটাতে মত প্রকাশের স্বাধীনতা নাই, আন্দোলন করবার স্বাধীনতা নেই, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের সমস্যা সেখানটাতে আছে। এখন আপনি লেফট উইং মেম্বার হিসেবে ইলেকটোরাল প্রসেসের একজন সক্রিয় সদস্য, হঠাৎ করে, হ্যাঁ, আপনি ইলেকশন কমিশনে চাকরি করেন, এখন হঠাৎ করে সেই দেশে একটা জাতীয় ইলেকশনও আসছে, আপনার কাছে হঠাৎ করে ওই ইলেকশনটা একটু রিগ করার সুযোগ আসছে। আপনি চাইলে ইলেকশনটা হালকা রিগ করে দিয়ে রাইট উইংকে হারাই দিতে পারবেন, আপনার যে পার্টি আছে তাকে খুবই স্মল মার্জিনে জিতাই দিতে পারবেন। এইটা হচ্ছে মোশন, যে এখন আপনি এই কাজটা করবেন কি করবেন না, আপনি আদৌ এই ইলেকশনটা রিগ করবেন কি করবেন না। আচ্ছা, যে কারণে এক্সপিরিয়েন্সের কথা বলতেছিলাম, এই মানুষটাকে যদি আপনি একদম শুরু থেকেই তার বলেন যে না এটা করা ঠিক না, বা না এটাই তো করবে, ঠিকই আছে, এই আলাপগুলো করার আগে ওই মানুষটা এ যাবৎকালের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। ও এতদিন ধরে কি কি এক্সপিরিয়েন্স করেছে এবং ওই এক্সপিরিয়েন্সটা কিভাবে তার এই ডিসিশনটাকে শেপ করেছে। যদি সেই এক্সপিরিয়েন্সটাকে আপনি খেলার মধ্যে নিয়ে আসেন, তাহলে ওর ডিসিশনটাকে জাস্টিফাই করতে আপনার অনেক সুবিধা হবে। ফর এক্সাম্পল, আপনি বলতে চাচ্ছেন যে ওই মানুষটার উচিত রিগ করা। যদি আপনি রিগ করার ফেভারে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, আচ্ছা দেখেন, এই মানুষটা লেফট উইং, তার মানে সে লিবারেল, তার মানে সে মত প্রকাশ করতে পছন্দ করে, সে আন্দোলন করতে পছন্দ করে, বা সে তার সিভিল রাইটস নিয়ে সচেতন। এই মানুষটা গত 10 বছর 15 বছর ধরে এই রাইট উইং কর্তৃক অ্যাক্টিভলি এবং প্যাসিভলি নির্যাতিত হয়েছে, তার ইতোমধ্যে রাইট উইংয়ের প্রতি একটা ক্ষোভ আছে। এবং লেফট উইং মানেই যে সে মহা সাধু এবং খুবই চমৎকার মানুষ তা না, সে একটা পলিটিক্যালি করাপ্ট কান্ট্রিতে গত 10 বছর ধরে আছে, যেখানটাতে পলিটিক্যাল করাপশনটা খুব নিয়মিত হয়। দেখেন, আমি আপনাকে কতগুলো জিনিস তার অভিজ্ঞতার মধ্যে ঢুকিয়ে দিলাম। 1, সে নির্যাতিত হয়েছে বা নির্যাতিত বোধ করেছে। 2, সে করাপশন দেখেছে, করাপশনের শিকার হয়েছে।
এইখান থেকে যদি আপনি বলতে চান যে দেখেন এখন কিন্তু ওর জন্য ওই রাইট উইংয়ের প্রতি একটা ঘৃণা থাকা এবং ওইটার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করাটা খুবই ন্যাচারাল একটা রিফ্লেক্স, তাহলে এটা কিন্তু জাজের জন্য বিশ্বাস করাটা সহজ। আর যদি আপনি এটার সঙ্গে বলেন যে দেখেন ও কিন্তু রাজনৈতিক অসৎ উপায় অবলম্বন বা পলিটিক্যাল ডিসঅনেস্টিতেও অভ্যস্ত, ওর দেশে পলিটিক্যাল ডিসঅনেস্টি হয় এটাতেও অভ্যস্ত, এখন ওর জন্য পলিটিক্যাল ডিসঅনেস্টি খুব একটা বড় ব্যাপার না, তাহলেও কিন্তু আল্লাহ ও রিক করে ফেলবে, ওর একটু গায়ে বাঁধবে না, এই যে মোরাল একটা ব্যারিয়ার ছিল সেটা আপনি ভেঙে ফেললেন বেসড অন হিজ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সো ওই এক্সপিরিয়েন্সটা আপনি এস্টাবলিশ করতে পারলেন। সো আই থিঙ্ক দ্যাটস হাউ এক্সপিরিয়েন্স ক্যান প্লে আ রোল ইন ডিফাইনিং হাউ অ্যান ইন্ডিভিজুয়াল মেক্স আ ডিসিশন। আপনি এই মোশনটা যদি আরো গভীরে দেখেন আপনি দেখবেন আরো অনেকগুলো এক্সপিরিয়েন্স এটার মধ্যে কাজে আসছে। ধরেন ইলেকটোরাল যখন চলছিল, যখন ক্যাম্পেইন চলছিল, তখন তাদের কি কি এক্সপিরিয়েন্স ছিল, যে এক্সপিরিয়েন্সগুলো হ্যাজ গিভেন এনাফ রিজনস টু দিস ইন্ডিভিজুয়াল টু অ্যাক্ট আউট। সো দ্যাটস হাউ এক্সপিরিয়েন্স ওয়ার্কস। সেকেন্ড যে জিনিসটা ইন মাই ওপিনিয়ন একটা মানুষের ডিসিশনকে ড্রাইভ করে সেটা হচ্ছে মোরালিটি। এখন মোরালিটি জিনিসটা অনেকটাই এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ডেন্ট, আপনি কিভাবে করে বড় হয়েছেন, আপনার আপব্রিঙ্গিং, আপনার লাইফের এক্সপিরিয়েন্স সেটার উপরে ডিপেন্ডেন্ট। সো ফার্স্ট যে পয়েন্টটা বললাম সেটার সাথে কানেক্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক সময় কনটেক্সটের সাথে অনেক বেশি রিলেটেড। আপনি কোন কনটেক্সটে এই মুহূর্তে আছেন, ওই বিতর্কটা এই মুহূর্তে আছে, সেটার উপরেও মোরালিটি অনেক বেশি ডিপেন্ডেন্ট। আমি এটার জন্য একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওই যে কিল অ্যান্ড ইট পার্কার যে মোশনটা আমি শুরুতে বলতেছিলাম, যে একটা জাহাজ ক্যাপসাইজ করছে এবং ওখানটাতে একটা নৌকা আছে, যে নৌকার মধ্যে 4 জন মানুষ বেঁচে গেছে, লাইফ বোটে 4 জন মানুষ বেঁচে গেছে। একটা কম বয়সী একটা ছেলে, সে তুলনামূলকভাবে অসুস্থ এবং সে 10-12 দিন এভাবে করে ক্ষুধার্ত অবস্থায় থাকার পরে তাদের অবস্থা খুবই খারাপ। এখন মোশন হচ্ছে বাকি 3 জন ওকে কেটে খেয়ে ফেলবে কিনা, তখন ওদের অনেক ক্ষুধা লাগছে, ওরা যদি কেটে খেয়ে না ফেলে তাহলে ওরা একদিকে মরে যাওয়ার সম্ভাবনা আছে, আবার অন্যদিকে যদি কেটে খেয়ে ফেলে ইন দ্যাট কেস তাদের এটা গিলটি লাগবে, জিনিসটা প্রসেসটা অনেক মানে গোর, আদৌ ওরা এটা করতে সক্ষম কিনা, ইত্যাদি ইত্যাদি। এখন এই বিতর্কটার মধ্যে আমার মনে হয় যে ওই মোরালিটি জিনিসটাকে ওয়ে করা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং লেন্স বিতর্কে মোরালিটিকে জাস্টিফাই করা সবচেয়ে ডিফিকাল্ট কাজ। আপনি কখনো ডেফিনেটলি বলতে পারবেন না যে এইটাই মোরাল কাজ এই মুহূর্তে, এটা বলা খুব ডিফিকাল্ট। সো ওই মুহূর্তে ওই অ্যাক্টরের ওই সিচুয়েশনের কি করা উচিত সেটা হচ্ছে আমাদের, সেটার জন্য আমাদের একটা মোরালিটির একটা স্কেল ধরতে হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করে ধরবো? ফার্স্ট অফ অল সিচুয়েশনটা ডায়ার নেসেসিটিটা কি, হ্যাঁ, এবং ওই নেসেসিটির মধ্যে যেই সকল অ্যাক্টারগুলি ওখানটাতে আছে, বা আপনি যদি একক অ্যাক্টার হন, যে অ্যাক্টার আছে আপনি কিভাবে করে ফিট ইন করেন। সো ইটস আ লিটল বিট অফ দ্য সিচুয়েশন অ্যান্ড লিটল বিট অফ দ্যাট ইন্ডিভিজুয়াল, দুটো মিলে একটা মোরাল স্ট্যান্ডার্ড সেট হচ্ছে। আমি এই মোশনটা ধরে বলি, ফর এক্সাম্পল এই মোশনটাতে আমরা বলার চেষ্টা করছি, ধরেন আমরা বলতে চাচ্ছি যে ওকে কেটে খেয়ে ফেলা উচিত, হ্যাঁ। সো এই জায়গাটাতে আপনাকে মোরালিটিকে কেমনে জাস্টিফাই করবেন? হয়তো এভাবে করে জাস্টিফাই করবেন যে দেখেন আমরা যদি ওই নৌকাটাকেই একটা ইকোসিস্টেম হিসেবে ধরি, তাহলে প্রত্যেকটা মানুষের সারভাইভাল ইনস্টিংক্ট একটা ক্ষুধার্ত অবস্থায় 12 দিন থাকার পরে যখন কিক ইন করবে সারভাইভাল ইনস্টিংক্টটা, তখন ওর প্রাইমাল সেলফ বা প্রাইমাল সেন্স অফ মোরালিটিটা ওর হিউম্যান মোরালিটিকে ওভার পাওয়ার করে যাবে। যার মানে হচ্ছে হিউম্যান মোরালিটি কি বলে? মানুষের জীবন বাঁচানো উচিত, সবাই একসঙ্গে বেঁচে থাকা উচিত, সবাই একসাথে কাজ করা উচিত, তো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আপনি 12 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকেন, যদি আপনার এই পরিমাণে ডেসপারেশন থাকে, তাহলে আপনার বিচার করার যে ক্রাইটেরিয়া সেটা কিভাবে করে শিফট হইতে পারে, আপনি কিভাবে করে আপনার সভ্যতাকে ভুলে গিয়ে একটা পশু হয়ে যেতে পারেন, পাশবিক চিন্তাগুলো ওভার পাওয়ার করতেই পারে, সেই জিনিসটা আপনাকে জাস্টিফাই করতে হবে। ওই ছোট্ট পৃথিবীতে কেন আপনার কাজটা মোরাল, সেই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে। বাই দ্য ওয়ে, কিছু কিছু বিতর্ক আছে যেখানটাতে অনেক সময় অনেকে যে কাজটা করে যে মোরাল প্রমাণ করে না, বরং প্রমাণ করে যে এই জায়গায় মোরাল হওয়ার সুযোগ নাই।
ফর এক্সাম্পল এই বিতর্কটাতেই আপনি বললেন যে দিস ইজ নট মোরাল, কাউকে কেটে খেয়ে ফেলাটা মোরাল না। আমি আপনাকে প্রমাণ করব যে 12 দিন পরে 12 দিন ক্ষুধার্ত থাকার অবস্থায় একটা মানুষের জন্য মোরাল হওয়াটাই অব্লিগেটরি না। সেই সময় তার সার্ভাইভাল ইনস্টিংক্ট কিক ইন করা এত বেশি ন্যাচারাল যে তাকে, সে যদি তার সার্ভাইভাল ইনস্টিংক্টের উপরে অ্যাক্ট আউট করে তাহলে তাকে গিলটি ধরা যাবে না। সো এটা মোরাল না মেনে নিছি, কিন্তু এইটাই হওয়ার কথা, এইটাই ন্যাচারাল, এইটাই নর্মাল। ঠিক আছে, আপনি কাউকে ন্যাচারাল বা নর্মাল কাজ করার জন্য গিলটি বলতে পারবেন না, এবং এইটাই হওয়ার কথা। সো এই কাজটাও আমার কাছে মনে হয় একটা লেজিটিমেট স্ট্র্যাটেজি। আচ্ছা, আপনি যদি অপোজিশনে থাকেন সেক্ষেত্রে আপনি মোরালিটিকে কেমনে করে ডিফেন্ড করবেন? তো ওই মানুষের হিউম্যান ভ্যালুস কি কি, সেই ভ্যালুসগুলো একদম কঠিনতম সময়েও কেন টিকে থাকে, সেই জিনিসগুলো একটু একটু করে জাস্টিফাই করতে হবে। আমার মাথায় এই মুহূর্তে সবগুলো আর্গুমেন্ট নাই, বাট আমি জাস্ট এটুকু বলতে পারি যে ওই সিচুয়েশনটার নেসেসিটিটা এবং ওই মানুষটার পার্সোনালিটিটা, এই দুটো মিলে একটা মোরাল স্ট্যান্ডার্ড দাঁড়াবে, এবং সেই স্ট্যান্ডার্ডটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে যে এই মোরাল স্ট্যান্ডার্ডের উপরে এই মুহূর্তে অ্যাক্ট আউট করা উচিত। দ্য থার্ড থিং, যেই জিনিসটা একটা বিতর্ককে, এই টাইপের একটা বিতর্ককে ড্রাইভ করতে পারে বা একটা হাইপোথেটিক্যাল অ্যাক্টরের অ্যাকশনকে ডিটারমাইন করতে পারে, সেটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে ওই মানুষটা তার জীবনে কি করতে চায়, বা ওই সংস্থাটা, ওই অর্গানাইজেশনটা জীবনে কি করতে চায়। তো আমি দুইটা জিনিস নিয়ে বলি। একটা হচ্ছে আপনার একটা মোশন ছিল, বলবো না কোথায় ছিল কারণ নিষেধ ছিল এই মোশনটা নিয়ে ডিসকাস করা। মোশনটা ছিল হচ্ছে একটা ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন, ওদের আদৌ ওয়েস্টার্ন কান্ট্রি আঘাত করা উচিত নাকি মিডল ইস্টে কনসেন্ট্রেট করা উচিত, সেইটা নিয়ে ছিল মোশনটা। চিন্তা করেন মানে কি জটিল একটা মোশন, যে আপনি একটা সভ্য ভদ্র মানুষ, সারা জীবন লিবারেল বাবলের মধ্যে থাকছেন, মানুষকে কেমনে বাঁচাইতে হয় এটা নিয়ে গবেষণা করছেন, বিতর্ক করছেন, এখন আপনাকে বলতেছে আপনি একটু আইসিস হয়ে কিছুক্ষণ চিন্তা করেন। আচ্ছা, সো এই বিতর্কে অবজেক্টিভ জিনিসটা, ওই মানুষটা বা ওই অর্গানাইজেশনটা জীবনে কি করতে চায়, ওর জীবনের গোলটা কি, দিস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যতগুলি ক্রাইটেরিয়া বলছি, এক একটা ক্রাইটেরিয়া এক একটা বিতর্কে বেশি ইম্পর্টেন্ট হয়, কম ইম্পর্টেন্ট হয়। আমি আপনাকে বলে দিতে পারবো না সব বিতর্কে অবজেক্টিভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সব বিতর্কে মোরালিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলে দিতে পারবো না, ডিপেন্ড করে, ভ্যারি করে ডিবেট টু ডিবেট। সো এই টেররিস্ট অর্গানাইজেশনটা বুঝেন। সো আমার কাছে মনে হচ্ছে এই বিতর্কটাতে টেররিস্ট অর্গানাইজেশনের অবজেক্টিভটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি অবজেক্টিভটা ভুল ধরেন তাহলে আপনার বিতর্কটা ফসকে যাবে। আপনি যদি উঠে দাঁড়ায় বলেন আচ্ছা টেররিস্ট অর্গানাইজেশনের অবজেক্টিভ হচ্ছে সবচেয়ে বেশি মানুষ মারা, যত বেশি ক্ষয়ক্ষতি করতে পারবো, যত বেশি আওয়াজ করতে পারবো ততই ভালো, তাহলে আমি বলবো যে আপনি একটু শ্যালো চিন্তা করছেন, খুব বেশি গভীর চিন্তা করেন নাই। কারণ টেররিস্ট অর্গানাইজেশন অন্তত নিজেরা তো বিশ্বাস করে যে তারা শুধু মানুষ মারতে চায় না, তারা মানুষ মেরে কিছু একটা করতে চায়, তাই তো? এখন আপনাকে ওই জিনিসটুকু বুঝতে হবে। আপনি যদি ধরেন মিডিয়ায় যেভাবে করে ওরা মানুষ মারতে চায়, ওইটা যদি বিশ্বাস করে নিয়ে ওদের মানুষ মারা ক্যারেক্টারাইজেশন করে দেন, তাহলে কিন্তু ক্যারেক্টারাইজেশন ভালো হয় না, আপনি ওদের অবজেক্টিভটা বুঝেন নাই। হ্যাঁ, তাহলে আপনাকে আর একটু ডিপে যেতে হবে। ওরা মানুষ কেন মারতে চায়? ওরা মিডিয়া অ্যাটেনশন পাইতে চায়, ঠিক আছে? কেন? মানে এটাও তো লাস্ট অবজেক্টিভ না। মানে সাকিব বিন রশিদ মানে অ্যাটেনশন পাইতে চায় তাই ভিডিও বানায়, কিন্তু কেন ও ভিডিও বানায়? কই যেতে চায়, কি করতে চায়? ও প্রবাবলি ভিডিওটা বানায় কিছু টাকা কামাই করতে চায়, মেবি, বা লাইক শেয়ার পেলে ওর ভালো লাগে, মেবি। সো লাস্টে আরেকটা লেয়ার অফ অবজেক্টিভ আছে, টেররিস্ট অর্গানাইজেশনের আরেকটা লেয়ার অফ অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে এন্ড গোলে, একদম এন্ড গোলে প্রবাবলি আইসিসের মতো অর্গানাইজেশনগুলো একটা ক্যালিফেট প্রতিষ্ঠা করতে চায়, রাইট? একটা ইসলামিক স্টেট যেটা ধরেন যে পুরা আরব, পুরা ইউরোপ, আমেরিকাকে দখল করে ফেলাইছে, একটা ইসলামিক ওয়ার্ল্ড তারা প্রতিষ্ঠা করতে যায়। অন্তত তাদের মাথায় এইটা আছে, ঠিক আছে? তাদের নীতি সত্য কি সত্য না এটা আপনাকে সাইডে রেখে দিতে হবে। আপনার তার প্রতি যত জাজমেন্ট আছে, আপনি সবাই জানি যে আইসিস চূড়ান্ত খারাপ লোক, ঠিক আছে? একদম মানে আমার মুখে খারাপ গালি আসতেছে, কিন্তু ওই বিতর্কটাতে কিন্তু আপনি আইসিস হয়ে গেছেন। হ্যাঁ, ওইখানটাতে আপনি ওই বিতর্কে আপনাকে আল কায়দার লেন্স দেওয়া হয়েছে, আইসিসের লেন্সটা দেওয়া, আপনাকে ওদেরকে ডিফেন্ড করতে হবে, ওদের লেন্স থেকে বিতর্কটা করতে হবে। আচ্ছা, সো ওদের লেন্স থেকে ওরা খুবই মহান, খুবই মহৎ, ওরা ক্যালিফেট এস্টাবলিশ করতে চায় এবং এর জন্য তারা যা করবে তাই ভালো। আপনি যদি ওই অবজেক্টিভটা একবার বুঝাইতে পারেন, এরপরে আপনি কিন্তু বলতে পারবেন আচ্ছা এই অবজেক্টিভে
স্ট্র্যাটেজিক্যালি মিডল ইস্টে অ্যাটাক করলে বেশি সুবিধা হয় না বাইরে অ্যাটাক করলে বেশি সুবিধা হয়? আমি আর ইয়াসিন এটা ডিবেট করতেছিলাম। আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখেন আমাদের উই ওয়ার প্রুভিং যে মিডল ইস্টে অ্যাটাক করা উচিত। আমরা বলছিলাম যে দেখেন আমরা 9/11-এর পর থেকে মানে 9/11-এর মানে আমরা তখন টেররিস্ট অর্গানাইজেশনের অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি। দেখেন আমরা 9/11-এ প্রচুর মিডিয়া অ্যাটেনশন পাইছি, আমরা পরবর্তীতে ইউরোপে এখানে ওখানে বহু জায়গায় বহু মিডিয়া অ্যাটেনশন পাইছি। বাট এই দেখেন আইসিসের মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম এই টেররিস্ট অর্গানাইজেশনগুলো অনেকখানি জায়গা দখল করতে পারছে। ঠিক আছে, এখন আমাদের উচিত এই জায়গা দখল করার ব্যাপারটাতে আরও কনসেন্ট্রেট করা। আমাদের যে স্টেটের স্বপ্ন, আমরা ক্যালিব্রেটের স্বপ্ন দেখছিলাম, এটা অলরেডি বাস্তব হইতে নিছে। এখন এই স্ট্রং হোল্ড ছাড়া যাবে না, এখন আরও মিডিয়া অ্যাটেনশনের দরকার নাই, এখন দরকার আমাদের স্ট্রং হোল্ডটারে বড় করা। সো আমরা আরও বেশি মিডল ইস্টের কান্ট্রি অ্যাটাক করবো যাতে আমরা আমাদের টেরিটরিটারে এক্সপ্যান্ড করতে পারি। কারণ আপনি আর জীবনে কত মিডিয়া অ্যাটেনশন নেবেন, এটার আউটকামে তো আসতে হবে। সো এখন হচ্ছে ইটস টাইম টু টেক দ্য হারভেস্ট। সো দ্যাট ওয়াজ আওয়ার স্ট্র্যাটেজি। সি ওই অবজেক্টিভটা যদি আপনি সেট না করেন তাইলে কিন্তু আপনি কখনোই প্রুফ করতে পারবেন না যে ওর এইটা করা উচিত না ওইটা করা উচিত। আপনি যদি ধরেই নেন একটা ইররেশনাল অ্যাক্টর, ওর যেখানে ইচ্ছা সেখানে ও সুইসাইড বম্বিং করে, ওইটা চিন্তা করলে হবে না। আপনার ওই অ্যাক্টরটার মোটিভটা, ওর অবজেক্টিভটা, ওর মোটিভেশনটা বুঝতে হবে। ঠিক আছে, সো দি থার্ড থিং দ্যাট মোটিভেটস অ্যান অ্যাক্টর ইন এ ডিবেট ইজ প্রবাবলি অবজেক্টিভ। অবজেক্টিভ সংক্রান্ত আরেকটা ডিবেট বলি, খুবই মজার একটা ডিবেট ছিল, নর্থ সাউথে ছিল। সেটা হচ্ছে যে আমেরিকা বা ওয়েস্ট অ্যাজ আ হোল ওদের মিডল ইস্ট এবং আফ্রিকান কান্ট্রিতে রিলিজিয়াস এক্সট্রিমিস্টদেরকে সাপোর্ট না করে ডিক্টেটরদেরকে সাপোর্ট করা উচিত। ঠিক আছে, রিলিজিয়াস এক্সট্রিমিস্টদেরকে সাপোর্ট না করে ডিক্টেটরদেরকে সাপোর্ট করা উচিত। ডিবেটটা প্রবাবলি ধরেন আইসিস ভার্সেস বাশার আল আসাদ, এরকম একটা ডিবেট। ঠিক আছে, গেল। সো আপার হাউসে ডিবেট করতেছে যে কোন কাজটা করলে মিডল ইস্ট এবং আফ্রিকাতে শান্তি আসবে, কি করলে সেখানটাতে রক্তপাত থামবে। আমি আর ইয়াসিন লোয়ার হাউস থেকে এসে বললাম যে ব্রাদার্স, আমার মনে হয় এই অ্যাক্টরটা এই শান্তি আনয়নের অবজেক্টিভে কাজই করে না ইন দ্য ফার্স্ট প্লেস। মানে ইভেন ওদের যদি অন পেপার এটা থাকেও যে আমরা শান্তি আনতে চাই, তবুও এদের ফরেন পলিসিতে শান্তি আনাটা একদম টু দ্য ভেরি ডিপেস্ট কোর অফ ইটস ফরেন পলিসি, শান্তি আনাটা ইজ নট দ্য টপ মোস্ট প্রায়োরিটি। এইটা বলে ছেড়ে দিলে হবে না বাবা, প্রুফ করতে হবে। কীভাবে প্রুফ করবেন? যে দেখেন যদি শান্তি আনতে চাইতো তাহলে অমুক দেশে এমনি করে ইনভেট করতো না, শান্তি আনতে চাইলে ল্যাটিন আমেরিকাতে ইলেক্টেড গভর্নমেন্টকে এমনি করে সরাই দিত না, শান্তি আনতে চাইলে ইরাকে র্যান্ডামলি কোনো প্রুফ ছাড়া অ্যাটাক করতো না, শান্তি আনতে চাইলে এইটা এটা করতো না। প্লাস আফ্রিকান নেশনসের একটা হিস্ট্রি বলেন যে ওরা কিন্তু এই এই কাজগুলি করে যেটা প্রুফ করে এইটা ওদের অবজেক্টিভ না। তাহলে ওদের অবজেক্টিভ কি? ওদের অবজেক্টিভ হচ্ছে মিডল ইস্ট এবং আফ্রিকান নেশনস থেকে মিনারেলস এবং অন্যান্য যত সম্পদ আছে সেই সম্পদগুলিকে আহরণ করা। এইটাও র্যান্ডামলি বলে দিলে হবে না, আপনাকে এভিডেন্স দিতে হবে যে দেখেন ওরা সিয়েরা লিওনে কি করছে ওয়েস্ট, বা ধরেন যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ওরা যখন ঢুকছে তখন ওরা কি করছে, ব্লাড ডায়মন্ডের গল্পটা একটু বলতে হবে, ওয়ার ইকোনমির গল্পটা একটু বলতে হবে, বলে আপনাকে প্রুফ করতে হবে যে ওদের ওখানটাতে অবজেক্টিভটা হচ্ছে এই চুরি চামারি করা। দুই হচ্ছে ওরা সৌদি আরবের স্ট্রং এলাই, সৌদি আরবের কেমনে হেল্প করা যায় সেইটা আপনার ওখানটাতে এস্টাবলিশ করতে হবে। থার্ড হচ্ছে আরব পেনিনসুলাতে ওদের একটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ যেটা আপার হাউস মিস করে গেছে, সেটা হচ্ছে ইসরায়েলকে প্রোটেক্ট করা। এখন এই জিনিসগুলি, এই অবজেক্টিভগুলি যখন আমরা লোয়ার হাউস থেকে নিয়ে আসলাম, দেখেন আমরা কিন্তু অলরেডি নতুন একটা ডিমেনশন অ্যাড করে ফেলছি। এটা রিস্কি, যদি যার যদি যেটা না খায় তাহলে খুব ডিফিকাল্ট হবে। কারণ যার যদি মনে করে যে না উপরের অবজেক্টিভটাই ভালো আসছিল তাহলে ডিফিকাল্ট। যদি আপনি কনফিডেন্টলি জিনিসটা যদি খাওয়াইতে পারেন এবং যদি বুঝাতে পারেন ভাই ওর অবজেক্টিভ এইটা, ওর মোটিভেশনটাই এইটা, তাহলে খেলাটা ঘুরে যাবে। আচ্ছা, আমরা এই ডিবেটটাতে ধরেন একজন জাজ আমার ফার্স্ট দিছে, বাকি দুজন জাজ ফোর্থ দিছে, এরকম হয়েছিল। ঠিক আছে, লাস্টে কাহিনীপাতি করে আমরা সেকেন্ড পাইছিলাম। সো ওই অবজেক্টিভটা ঘুরাই দিলে কিন্তু ডিবেটটা ঘুরে যাইতে পারে। সো অবজেক্টিভের আলাপটা এখানটাতে আপাতত রাখি, আপনাদের কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে করতে পারেন। নেক্সট বলছিলাম অব্লিগেশন, নাম্বার 4 হচ্ছে অব্লিগেশন। একটা মানুষের অব্লিগেশন কি, ওই মুহূর্তে কি কাজ করার তার অব্লিগেশন আছে। হ্যাঁ, এইটাও তার মোরালিটি এবং লাইফের এক্সপিরিয়েন্সের উপরে খুবই নির্ভরশীল। কিন্তু অব্লিগেশনের মধ্যে ওই লোকটা কার কার কাছ থেকে সুবিধা পেয়েছে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কাকে
কার প্রতি ওর দায়বদ্ধতা আছে, লয়ালটিটা কার প্রতি, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে ওই মুহূর্তে ও অন্য করে অ্যাক্ট আউট করার কথা কিনা, ঠিক আছে? যদি অব্লিগেশন আছে কিন্তু অব্লিগেশন পূরণ করতে গেলে ও নিজে মইরা যাবে, ইটস নট হিউম্যানলি পসিবল, তাইলে কিন্তু আবার হইব না, ঠিক আছে? অব্লিগেশন আছে তাই মইরা যাবো, দ্যাটস নট আ ভেরি ভায়াবল আর্গুমেন্ট। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলি। একটা মোশন ছিল যে দিস হাউস ইজ আ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট would choose to stay back in বাংলাদেশ ইভেন ইফ ওরে বিদেশে ভালো ভালো অফার দিছে, হ্যাঁ, বিদেশে চাকরি করার, সেটেল ডাউন করার ভালো ভালো অফার আছে, কিন্তু ও মেধাবী একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, ও এখন উইলফুলি দেশে থেকে যাবে। এটা হচ্ছে মোশন। এখন এই মোশনের আন্ডারে আপনাকে কি আর্গিউ করতে হবে? আপনাকে এসেন্সিয়ালি প্রুফ করতে হবে যে ওই লোকটার দেশের প্রতি কোনো একটা অব্লিগেশন আছে। এই বিতর্কটাতে অব্লিগেশনটা ইম্পর্টেন্ট, বিকজ যদি অব্লিগেশন প্রুফ করতে না পারেন তাহলে সাইডটা থেকে যাবে। হ্যাঁ, অফকোর্স ইন্টারেস্ট অবশ্যই একটা ব্যাপার, আপনি এটা অবশ্যই আর্গিউ করতে পারেন যে ও যদি দেশে থেকে যায় তাহলে বিদেশের থেকে বেটার ট্রিটমেন্ট পাবে, ও এখানে একটা বেটার লাইফ পাবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাট আই থিঙ্ক গভর্নমেন্টের জন্য এই ডিবেটটাতে ওর যে আদৌ দেশের প্রতি একটা অব্লিগেশন আছে এইটা প্রুফ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং অব্লিগেশন শুধুমাত্র থিওরিটিক্যালি থাকলে হবে না, একটু বুঝেন, ওই মানুষের লেন্স থেকে পারসিভেবল অব্লিগেশন থাকতে হবে। এই ব্যাপারটা খুবই ক্লিয়ার করা দরকার ভাইয়া। আপনি বর্তমানে বিতর্কের মঞ্চে বসে বলতেছেন যে ইয়াসিন শাফি বিদেশে একটা স্কলারশিপের অফার পাইছে, কিন্তু তাও ওর ওই স্কলারশিপ নিয়ে যদি বিদেশে যায় ওর ফেরত আসা উচিত, ওর বিদেশে সেটেল ডাউন করা উচিত না, কারণ ও দেশকে সার্ভ করা উচিত। এটা আপনার জন্য বলা তো সহজ যে না ইয়াসিন ভালো লোক, ও দেশে থাকলে দেশের কাজ হবে, কিন্তু যেহেতু এই বিতর্কের লেন্সটা হচ্ছে ইয়াসিনের লেন্স, আপনাকে প্রুফ করতে হবে যে এখানটাতে একটা অব্লিগেশন আছে এবং ইয়াসিনের জন্য সেটা পারসিভেবল, এটা ইয়াসিনও পারসিভ করতে পারে, ঠিক আছে? ইয়াসিনের জন্য যদি পারসিভেবল না হয়, ইয়াসিন যদি এভাবে করে মনে না করে, তাহলে কিন্তু বিতর্কটা অন্য করে দাঁড়াবে না। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি ওর অব্লিগেশন বিচার করেন তাহলে হবে না। অব্লিগেশনটা ওকে ফিল করতে হবে, অব্লিগেশনটা এমন প্রকৃতি, এমন ইন্টেন্সিটির হতে হবে যাতে অ্যাক্টর নিজেই অব্লিগেশনটা ফিল করে। কি ধরনের অব্লিগেশন থাকতে পারে দেখেন ভাই, পাবলিক ইউনিভার্সিটিতে আচ্ছা এখানে তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে যাতে এখানেতে গিল্ট ট্রিপিং না মনে হয়। হ্যাঁ, আপনি ওকে গিল্ট দিয়ে রাখার চেষ্টা করতেছেন এরকম যাতে না মনে হয়। পাবলিক ইউনিভার্সিটিতে যখন আপনাকে সরকার পড়াইছে তখন সরকারের অনেকগুলি ডিফিকাল্ট চয়েসেস ছিল। ধরেন একটা ক্যান্সার হাসপাতাল ছিল, যে ক্যান্সার হাসপাতালে ইনভেস্টমেন্ট দরকার ছিল, বা ধরেন একটা রিসার্চ ফ্যাসিলিটি ছিল নিউক্লিয়ার, সেখানটাতে ইনভেস্টমেন্ট দরকার ছিল, সেটা না করে গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিয়ে ভার্সিটিতে পড়াইছে উইথ দি এক্সপেকটেশন যে ওভার টাইম পিপল লাইক ইউ উইল কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি সো মাচ যে ওর ওই পিছায় থাকাগুলা অফসেট হয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান গভর্নমেন্টের। এখন আপনি যদি ফেরত না আসেন তাহলে সেই জন্য জিনিসটা গভর্নমেন্ট এটা পারবে না। এইটুকু বলে যদি আপনি ছেড়ে দেন, প্রবলেম হচ্ছে যে ইউ আর স্টিল ইনসাইড ইউর পয়েন্ট অফ ভিউ, ইউর কেন অব্লিগেশন আছে, বাট মোশনে যদি থাকে দিস হাউস অ্যাজ ইয়াসিন বা দিস হাউস অ্যাজ দ্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাইলে কিন্তু আবার আপনাকে প্রুফ করতে হবে যে এই অব্লিগেশনটা কেন ওর ফিল করার কথা, ঠিক আছে? সো এই জিনিসটাও একটু মাথায় রাখবেন। সো ইন আ ফিউ ডিবেটস অব্লিগেশন জিনিসটা ক্যান বিকাম ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 5 একটা জিনিস, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এই ডিবেটগুলিতে অনেক কম টাচড হয়, হ্যাঁ, সাধারণ মানুষ এটা মিস করে যায়। সেটা হচ্ছে একটা মানুষের ডিসিশন ডিটারমাইন্ড হয় নলেজ দ্বারা, ওই মানুষটা কতটুকু জানে এই জিনিসটাও অনেক বেশি ডিটারমাইন করে। আমি আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দিই। ধরেন ট্যাক্স ইভেশন নিয়ে বিতর্ক হচ্ছে, মোশন হচ্ছে যে একটা করাপ্ট সোসাইটিতে একজন মধ্যবিত্ত নাগরিকের উচিত ট্যাক্স রিবেট করা। একটা হাইপোথেটিক্যাল মধ্যবিত্ত নাগরিক আছে মিস্টার জলিল নামে, মিস্টার জলিলের উচিত ট্যাক্স রিবেট করা, ট্যাক্স দেওয়া উচিত না, কারণ রাষ্ট্র খুবই করাপ্ট। আচ্ছা, এইরকম জায়গায় আমার কাছে মনে হয় পার্সোনালি যে নলেজ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই মানুষটা কতটুকু জানে এইটা ওর ডিসিশনকে অনেক বেশি ইম্প্যাক্ট করবে। ফর এক্সাম্পল, আপনি বললেন ওর ট্যাক্স রিবেট করা উচিত না, তার কারণ অমুক অর্থনীতিবিদ প্রমাণ করে দেখাইছে যে এই সকল উন্নয়নশীল রাষ্ট্রে দুর্নীতি হওয়ারই কথা এবং দুর্নীতি জিনিসটা এতটা খারাপ কিছু না,
এবং যদি দুর্নীতি হয়ও তার মাঝখান দিয়েও উন্নয়ন হওয়া পসিবল। আপনি যদি এর মধ্যে দিয়ে ট্যাক্স দেন তাহলে এই জিনিসটা বেনিফিট আকারে আপনার কাছে ফেরত আসবে। আমি এই জিনিসটাকে রিবার্ট করব এভাবে করে, আমি 100% শিওর না এটা লেজিটিমেট কিনা, আমার কাছে মনে হয় ইটস আ ভেরি লেজিটিমেট লাইন অফ আর্গুমেন্ট। সেটা হচ্ছে আমি বলবো যে ভাই এই জিনিসটা আপনার জন্য পারসিভ করা পসিবল। লেটস টক অ্যাবাউট ওই ইন্ডিভিজুয়াল, যেহেতু ওল্ড লেন্স থেকে বিতর্কটা হচ্ছে, দিস হাউস অ্যাজ মিস্টার জলিল উইল ইভেট ট্যাক্স, যদি এরকম কিছু একটা হয় মোশনটা, ওয়েট এখানে একটা গল্প কাহিনী আছে, যদি মোশনটা থাকে মিস্টার জলিলের ট্যাক্স ডিবেট করা উচিত কি উচিত না, দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট, দ্যাটস মোর মোরাল ডিবেট। হ্যাঁ, ওইখানটাতে আপনি পার্সোনাল নলেজ ব্যবহার করতে পারবেন। যদি অ্যাক্টার ডিবেট হয়, যদি হাইপোথেটিক্যাল ডিবেট হয় যে অ্যাক্টারের করা উচিত কি উচিত না, সেই ক্ষেত্রে ওনার জ্ঞানটা, ওনার লেভেল অফ নলেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। হ্যাঁ, দেন ইউ ক্যান ডেফিনেটলি আর্গিউ যে এই এত ফোরসাইট, এত ইনডেপথ নলেজ অফ ইকোনমিক্স, এত ইনডেপথ নলেজ অফ ডেভেলপমেন্ট ওই মিস্টার জলিলের নাই। সো এই আর্গুমেন্টটা ইজ ভেরি মাচ লেজিটিমেট এবং এটা রিবার্টাল হিসেবেও লেজিটিমেট। ওনারা যেই জিনিসটাই আর্গিউ করতেছে, অলওয়েজ আস্ক ইউরসেলফ যে এইটা ওই মুহূর্তে ওই অ্যাক্টরে আদৌ জানার কথা কিনা বা পারসিভ করার কথা কিনা। অনেক সময় সিচুয়েশনের কারণেও না পারসিভ করতে পারে না। কারণ দেখেন ওই কেরানিটার কথা চিন্তা করে, ওকে যদি আপনি বলেন আচ্ছা ও নিজে থেকে উপলব্ধি করবে যে না আমি যদি ট্যাক্স দেই আমার কাছে জিনিসটা বেনিফিট আকারে ফেরত আসবে, ও তো বাবা সরকারকে পারসিভ করে চোর হিসেবে। ও মনে করে সরকার খালি চুরি করে, সরকার কোনো ডেভেলপমেন্ট করে না, হ্যাঁ সরকার দিয়ে কোনো কাজ হবে না, এইটা হচ্ছে ওর পারসেপশন অফ দ্য গভর্নমেন্ট। হাউ ডু ইউ এক্সপেক্ট হিম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ট্যাক্সের টাকাটা ওর কাছে ফেরত আসবে? আমি বলতেছি না এটা ওর পক্ষে পারসিভ করা অ্যাবসলিউটলি পসিবল না, বাট ইউ নিড টু গিভ মি আ ভেরি গুড এভিডেন্স ওয়াই হি উইল বি এবল টু পারসিভ দিস রিয়ালিটি। ঠিক আছে, আচ্ছা এগেইন আমি বলতেছি যদি একটা ডিবেট না হয়, যদি শুড ডিবেট হয় ওর এটা করা উচিত, তাহলে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ডিবেট। হ্যাঁ, যে তাইলে অনেক ঔচিত্য নিয়ে কথা হবে যে প্রিন্সিপালি স্পিকিং ওরা এটা করা উচিত কিনা। আরেকটা এক্সাম্পল দিব, শেখ মুজিবুর রহমানের একটা বিতর্ক আছে। 1972 সালে তিনি যখন দেশে ফেরত আসলেন 10 জানুয়ারি, তাজউদ্দিন আহমেদকে, মোশনটা হচ্ছে উনি তাজউদ্দিন আহমেদকে সম্পূর্ণ ক্ষমতা তুলে দিবেন এবং তিনি জাতীয় নেতা হয়ে যাবেন, রাজনীতি থেকে বেরিয়ে যাবেন, দ্যাটস দ্য মোশন। পিএম এসে বলতেছে যে ভাই দেখেন শেখ মুজিব একজন ব্যর্থ শাসক ছিলেন, উনি একজন নেতা হিসেবে চমৎকার ছিলেন, কিন্তু যখন শাসনভার গ্রহণ করছেন তখন তিনি পারেন নাই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং এই কারণটাতে ওনার ছেড়ে দেওয়া উচিত। প্রবলেম যেটা হয়েছে যে প্রথম কথা, তিনি যে শাসক হিসেবে ব্যর্থ হবেন ইভেনচুয়ালি, এইটা কি শেখ মুজিব জানতেন 72 সালে 10 জানুয়ারি দাঁড়িয়ে, বা তার পক্ষে জানা কোনো পসিবিলিটি ছিল? অ্যাবসলিউটলি নট। বরং হি হ্যাড এভরি আদার এভিডেন্স টু দি কন্ট্রাক্ট, যে না মানুষ আমাকে পছন্দ করে, আমার ডাকে মানুষ ঝাঁপায় পড়ছে যুদ্ধে, আমি যদি এখন উন্নয়নের যুদ্ধে ডাক দিই তাহলেও মানুষ ঝাঁপায় পড়বে। সো হি হ্যাজ এভিডেন্স টু দি কন্ট্রারি যে আমি ভালো শাসক হব। আচ্ছা ধরেন এটা 72 না 74-এর দিবে, ধরেন 74-এও যদি আপনি এসে বলেন যে শেখ মুজিবুর রহমানের উচিত রাষ্ট্রনায়ক থেকে ছেড়ে দাঁড়ানো, সেক্ষেত্রেও আপনাকে উচিত না, সরি দিস হাউস অ্যাজ শেখ মুজিব, হ্যাঁ উচিত হলে ডিফারেন্ট ডিবেট। এগেইন বলতেছি he should, this house believes that Sheikh Mujibur Rahman should is a different debate, this house as Sheikh Mujib is a different debate. This house as Sheikh Mujib যদি হয় তাহলে সেখানটাতে আপনাকে প্রুফ করতে হবে যে 74 সালে বসেও শেখ মুজিবুর রহমানের এই জিনিসটা পারসিভ করার এবিলিটি আছে কিনা যে তিনি শাসক হিসেবে ব্যর্থ হচ্ছেন এবং তাজউদ্দিন আহমেদ তার থেকে বেটার শাসন করতে পারবেন, অ্যাসিউমিং ওনার ইন্টেনশনস আর বেস্ট। হ্যাঁ, ওনার বেস্ট ইন্টেনশনস আছে ফর দ্য কান্ট্রি, উনি তাও এটা পারসিভ করার অবস্থায় আছেন কিনা। হ্যাঁ, অনেক সময় তার অভিজ্ঞতার কারণে, তার যে মানসিক অবস্থা সেটার কারণে কিন্তু পারসিভ করার অ্যাবিলিটিও থাকে না আমাদের। সো ওই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্লাস আপনি যদি ওনার মোটিভেশনগুলি মাথায় রাখেন যে উনি কী দ্বারা মোটিভেটেড, উনি কোন জিনিসগুলি অনেক পছন্দ করেন। সো এর আগে যে জিনিসগুলি আমরা কথা বলছি যে অবজেক্টিভ কিউ না, উনি কি দেশের ভালোকে বেশি প্রায়োরিটাইজ করেন নাকি পার্সোনাল পাওয়ার প্র্যাকটিসটাকে বেশি প্রায়োরিটাইজ করেন, এই সকল জিনিসপত্র নিয়ে কিন্তু আর্গুমেন্ট হবে। সো আমি এতক্ষণ যেই জিনিসগুলি নিয়ে একটু কথা বলছি আবার একটু রিক্যাপ করি। আমি সবার আগে বলেছিলাম এক্সপিরিয়েন্সের কথা। আমি যদি শেখ মুজিবের এই উদাহরণটা দিয়েই বলি, ওনার এক্সপিরিয়েন্সটা কি উইথ হিস কান্ট্রি, উইথ হিস কান্ট্রিম্যান, উইথ হিস পলিটিক্স, এবং সেই এক্সপিরিয়েন্সটা আদৌ তাকে সরে দাঁড়ানোর কাজটাকে উদ্বুদ্ধ করে কিনা
শেখ মুজিবুর রহমান আদৌ এরকম একটা হার মেনে সরে যাওয়া টাইপের মানুষ কিনা এক্সপিরিয়েন্সগত দিক থেকে, সেটা একটা বিচার করার মতো বিষয়। মোরালিটি, তার তার নৈতিকতা কি বলে, তিনি কি দেশের প্রতি নিজেকে দায়বদ্ধ মনে করেন, এতটাই দায়বদ্ধ মনে করেন যে তার সেভিয়ার কমপ্লেক্স আছে এবং তাকে এটা সলভ করেই বের হইতে হবে, নাকি তিনি মনে করেন যে না, তাজউদ্দিন আহমেদ জিনিসটা বেটার করতে পারবে। সো সেখানটাতে একটা মোরালিটির কোয়েশ্চেন আছে। থার্ডলি, তার অবজেক্টিভ কি, তিনি কি নিজের ক্ষমতাকে প্রোটেক্ট করতে চান, নাকি তিনি চান হচ্ছে দেশের ভালো হোক, এবং দেশের ভালো তিনি আদৌ করতে চান কিনা। অব্লিগেশন, তিনি দেশের প্রতি কি ধরনের অব্লিগেশন তার আছে, তার কি আদৌ নিজে এটা সলভ করার অব্লিগেশন আছে, নাকি ত্যাগ তিতিক্ষা করে চলে যাওয়ার অব্লিগেশন আছে। যদি আমি প্রমাণ করতে, আমি একটা সিম্পল উদাহরণ দিই, এভিডেন্স কেমনে দেয়া যায়। আমার মনে হয় হাইপোথেটিক্যাল ডিবেটগুলিতেও বাস্তব জীবনের ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করা যায়। লিসেন টু দিস কেয়ারফুলি। আমি যদি প্রমাণ করতে চাই যে শেখ মুজিবুর রহমান একজন ত্যাগী মানুষ এবং তিনি দেশের স্বার্থে ত্যাগ করে দিয়ে চলে যেতে রাজি আছেন, এবং এই কারণটাতেই ৭৪ সালে শেখ মুজিবুর রহমান গুড। আচ্ছা, যদি তাই হয় আমি এটা কেমনে প্রমাণ করবো, এভিডেন্সটা কি? আমি প্রমাণ করতে পারি যে দেখেন, 25শে মার্চ রাত্রে উনি যখন পালিয়ে না গিয়ে ওইখানটাতে স্বাধীনতার ঘোষণা দিলেন, সেটা প্রমাণ করে যে তিনি দেশের জন্য জীবন ত্যাগ করতেও রাজি ছিলেন, এবং ওই যুদ্ধের নেতৃত্বে যে তিনি থাকতে পারবেন না এটা তিনি বুঝতে পেরেছিলেন, এবং তাজউদ্দিন আহমেদকে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েই চলে গিয়েছিলেন যুদ্ধের সময়ও। তো তিনি ক্ষমতা ছাড়তে সক্ষম, তিনি তাজউদ্দিন আহমেদকে ট্রাস্ট করেন, এবং তিনি দেশের প্রতি সর্বোচ্চ আত্মত্যাগ করতে রাজি। সি, আমি এই একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে এভিডেন্স দিলাম যে এই লোকটার এক্সপিরিয়েন্সটা এরকম, ওর অবলিগেশনটা এরকম, ওর অবজেক্টিভটা এরকম। সো এইভাবে করেও জিনিসটা আপনি অতীতের এভিডেন্স বা বাস্তব জীবনের এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারেন। আমি এভিডেন্স দেওয়ার, আমি আরো এই 5টা ক্রাইটেরিয়া যেহেতু আলাপ করে ফেলছি, আরো কতগুলি মোশন নিয়ে ডিসকাস করি এভিডেন্স কেমনে করে জেনারেট করতে হয়। কারণ নন হাইপোথেটিক্যাল ডিবেটসে তো এভিডেন্স জেনারেট করা ইজি, যে আপনি রিয়েল লাইফে চলে আসলেন, কিন্তু হাইপোথেটিক্যাল ডিবেটস ইটস ভেরি ডিফিকাল্ট। একটা মোশন ছিল যেখানটাতে একটা প্যালেস্টিনিয়ান গে পার্সনকে নিয়ে বিতর্কটা হচ্ছে। প্যালেস্টাইন ইজ আ ভেরি হোমোফোবিক সোসাইটি। মোশন ইজ যে দিস হাউস অ্যাজ আ প্যালেস্টিনিয়ান গে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এই ভিডিওটা ইউটিউবে থাকবে। আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার যে সকল মানে প্রিয় ভিউয়াররা আছেন, বিতর্ক একটা ইন্টেলেকচুয়াল পারসুট। এখানটাতে আমরা যা কিছু বলি, যা কিছু চর্চা করি, তার নেসেসারিলি আমাদের ব্যক্তিগত মতামত না। হ্যাঁ, দয়া করে আমি এখানটাতে যা কিছু বলছি তার জন্য আমার প্রতি কোনো কটাক্ষ প্রকাশ করিবেন না। আমি জানি এই সকল বিষয়ের কনসিকুয়েন্সেস থাকে, এবং এই কারণটাতে আমি অনলাইনে বিতর্ক নিয়ে কথা বলতে চাই না। তাও আমি আবার অনুরোধ করছি, প্লিজ এগুলো নিয়ে আমাকে দায়বদ্ধ করবেন না। যাই হোক, যেটা বলছিলাম, একজন প্যালেস্টিনিয়ান হোমোসেক্সুয়াল ইন্ডিভিজুয়াল, উনি দিস হাউস অ্যাজ দ্যাট প্যালেস্টিনিয়ান গে would choose to help Israeli Defense Force in their invasion of Palestine. Difficult motion, because in one hand you have a society of Palestine where you as a homosexual individual have always been persecuted, and on the other hand you have IDF, Israeli Defense Force, who has bombarded your country, killed a lot of people that you personally knew, and has made your life a living hell. Would you, if given the opportunity, যে তুমি যদি ওদেরকে সাহায্য করো তাহলে তোমাকে সার্টেন বেনিফিটস দেয়া হবে, তোমাকে দেশ থেকে বের করে নিয়ে অ্যাসাইলামে নিয়ে যাওয়া হবে, তাহলে কি তুমি ওদেরকে সাহায্য করবা ইন দি এক্সপেন্স অফ হিউম্যান লাইফস? এই সকল জায়গায় আপনি যদি এভিডেন্স জেনারেট করতে চান, সেটা খুব ডিফিকাল্ট, অনেক কিছুই হাইপোথেটিক্যালি বলতে হবে। সো এই মোশনটার মধ্যে আমরা এতক্ষণ যা কিছু শিখলাম সেই জিনিসগুলো একটু রান করে দেখি যে আদৌ আমরা রান করতে পারি কিনা। ধরেন আমরা বলতে চাচ্ছি যে আইডিএফকে সাহায্য করা উচিত, এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। সো লেটস টক অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স ফার্স্ট। অফকোর্স আপনি একটা বায়াসড এক্সপিরিয়েন্স বলবেন, আইডিএফ যে ওর বাপ মারে, ওর আত্মীয় স্বজনদের পিড়াইছে, এটা আপনি বলবেন না, কম বলবেন। আপনি বলবেন যে হ্যাঁ, আমি জীবনে ভালোবাসতে পারি নাই, আমি যে মানুষটাকে ভালোবাসতাম তার কাছে আমাকে কখনো যেতে দেওয়া হয় নাই, আমাকে শাস্তি দেওয়া হয়েছে, আমার প্যারেন্টস আমাকে ডিজোন করছে, আমার কমিউনিটি আমাকে ডিজোন করছে, আমি যেই মানুষগুলির কারণে মানে মিনিমাম সেলফ রেসপেক্ট, মিনিমাম ইয়ে পাই নাই, আমাকে রাস্তার মধ্যে পিটানো হয়েছে।
ইত্যাদি 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 বলে আপনি ওর একটা এক্সপিরিয়েন্স দাঁড় করাইলেন যে ওই লোকটার এনাফ গ্রাজ আছে তার নিজস্ব সোসাইটির প্রতি। এই এক্সপিরিয়েন্সটা দাঁড় করানোর পরে আপনি ওই লোকটার মোরালিটিটাকে একটু জাজ করবেন যে এই মানুষটা আদৌ নিজের একটা ব্যক্তিগত চাহিদার উপরে ভিত্তি করে এতগুলো মানুষের জীবনকে জলাঞ্জলি দিতে সক্ষম, উনি কি আদৌ এইটা করতে পারেন মোরালি? সো ওইখানটাতে ওই মানুষটার মোরালিটি কিভাবে করে ফাংশন করে সেই জিনিসটা আপনি ব্যাখ্যা করবেন। একজন অপ্রেসড ইন্ডিভিজুয়ালের মোরালিটি কিন্তু আমার আপনার মতো না, ও অপারেশন দ্বারা অনেক বেশি ট্রিগার্ড থাকে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরেন যে সিরিয়ান চাইল্ড সোলজারটা আইসিস জয়েন করে, ও কিন্তু প্রবাবলি এই কারণে জয়েন করে যে ও এত বেশি অপ্রেসড, ও যদি জানেও যে আইসিস ইজ নট দ্য বেস্ট মোরাল এন্টিটি, he would join it probably because he's just had enough from Bashar al-Assad এবং he wants revenge. So same প্রিন্সিপালটা আদৌ এই লোকটার ক্ষেত্রে খাটে কিনা। So that's the morality angle of it. The objective angle of it কিরকম হইতে পারে? সো ওই মানুষটা আলটিমেটলি কি করতে চায়? ও কি আদৌ দেশের মানুষের স্বাধীনতা চায় নাকি ও ব্যক্তিগত স্বাধীনতা চায়? সো এইটাও না একটু অ্যাজিউম করে করে, একটু স্টোরি বিল্ডিং করে করে আপনি ব্যাখ্যা করতে পারবেন, আপনি জাস্টিফাই করতে পারবেন যে ব্রাদার দেখেন এই লোকটা কিন্তু ওদের যে স্বাধীনতা সংগ্রাম তার সাথে খুব একটা জড়িত না, কারণ ও ওর সোসাইটি থেকে আউটকাস্ট, সোসাইটি ওকে গণে না, তাই ওর মধ্যে ওই স্বাধীনতাকামী যে চেতনা সেটা খুব একটা তীব্র হওয়ার কথা না। আমি একটা আর্গুমেন্ট মাথার উপরে দিয়ে বানাইলাম, বাট এটা কিন্তু একটা এভিডেন্স আপনি দাঁড় করাইতেই পারেন। সো ওইটা ওর কাজ করার কথা না। অন্যদিকে ওর যে হোমোসেক্সুয়াল কমিউনিটি আছে যেটা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তার প্রতি ওর অব্লিগেশনটা প্রবাবলি বেশি। সো এই অ্যাঙ্গেল থেকেও আপনি জিনিসটা চিন্তা করতে পারেন। লাস্টলি নলেজ, প্যালেস্টিনিয়ান ফোর্স এই ইনফরমেশনটা পাওয়ার পরে ওদেরকে একদম ম্যাসাকার করে ফেলবে, এটা যদি কেউ রিবাট করে, আমি জানি না এটা কতটুকু স্ট্রং, বা কেউ যদি আর্গিউ করে যে আপনার ইনফরমেশনটা দ্বারা প্যালেস্টাইনে একদম ম্যাসাকার করে ফেলা হবে, আমি জানি এটা কতটুকু স্ট্রং রেসপন্স। আই উড প্রবাবলি আর্গিউ যে ওই ম্যাসাকারটা যেহেতু ও নর্মালাইজ টু আ লট অফ ভায়োলেন্স, ওই জিনিসটাকে অ্যাজ আ ভেরি গ্রেটার হার্ম ও পারসিভ করবে না। অলসো যদি প্যালেস্টাইন ইসরায়েলি ডিফেন্স ফোর্স এই ইনফরমেশনটা তারা ডিসাইসিভলি এই যুদ্ধটা শেষ করতে পারে, ও প্রবাবলি এইটাকে একটা উইন উইন হিসেবে দেখেছে। ঠিক আছে, কিছু মানুষের প্রাণে ক্ষয়ক্ষতি হয়েছে, বাট যুদ্ধটা তো শেষ হয়েছে। সো এরকম অনেকগুলি জাস্টিফিকেশন আপনি ড্র করতে পারেন, যদি মাথা খাটান আরও 101টা জাস্টিফিকেশন আপনি বের করতে পারবেন। আমি এইটার ওই এন্ডটাতে ছিলাম, আমি অপোজিশনে ছিলাম এবং আমি প্রুভ করার চেষ্টা করছিলাম যে ওর প্রবাবলি আইডিএফকে ইনফরমেশন দেওয়া উচিত না। আমি যেই এক্সপিরিয়েন্স লাইনটা প্লে করছিলাম সেটা হচ্ছে যে লুক, মেবি ওর ফুল সোসাইটিকে পারসিকিউট করছে, বাট এমনও হইতে পারে এবং এমনই হওয়ার কথা যে ওর বাসায় যেই ছেলেটা হকার পেপার মারতে আসে, সে একদিন হকার পেপারটা দিয়ে ওর দিকে তাকায় স্মাইল করছিল, বা ওর বাসার পাশে যে দোকানদার আছে সে দোকানদার যখন ওকে 1 কেজি ছোলা ওর হাতে তুলে দিছে তখন ওর সাথে হেসে 2 মিনিট কথা বলছিল। এই যে ছোট ছোট মানুষের সাথে ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলি ওর হয়েছে, ওর ছোটবেলার থেকে এতদিন পর্যন্ত বড় হয়েছে, তার মানে ওখানটাতে মারা যায় নাই, তার মানে এত সংকটপূর্ণ একটা দেশে ও এর মধ্যেও বেঁচে ছিল, তার মানে হচ্ছে ও কারো না কারো কাছ থেকে তো সাপোর্ট পাইছে। আইডিএফকে অ্যাসিস্ট করার মানে হচ্ছে যে সকল মানুষগুলো আপনাকে এতদিন ধরে সাহায্য করছে বেঁচে থাকার জন্য এবং টিকে থাকার জন্য, ইউ আর পুশিং দেম আন্ডার দ্য বাস। আমি এখানটাতে ওই মানুষটার এক্সপিরিয়েন্সটা নিছি এবং ওর অব্লিগেশনটাকে এটার সাথে কানেক্ট করছি এবং কানেক্ট করে বোঝানোর চেষ্টা করছি যে জিনিসটা এমনি করে প্যান আউট করতে পারে। সো দ্যাটস হাউ আই র্যান দ্য ডিবেট। আমি যদি ওই সাইডে থাকতাম, আমি আরেকটু ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট চিন্তা করছি পরে মাথায় বসে। আমি আর্গুমেন্টটা একটু বলি। আমি জিনিসটা চিন্তা করছিলাম এইভাবে করে যে লুক, আমরা যখন ধরেন বাংলাদেশ, হ্যাঁ বাঙালিরা 1952 সালে আমরা যখন ভাষার আন্দোলন করলাম, আপনি বলতে পারেন যে আচ্ছা ভাষার জন্য এরকম গ্যাঞ্জাম করতেছে কেন, হ্যাঁ এটা তো মানে এত বড় কিছু না। কিন্তু আমরা কিন্তু ধরে নিছি যে না, ভাষা, সংস্কৃতি, কালচার
এগুলো মানুষ প্রোটেক্ট করতে চায়, মানুষ ডিফেন্ড করতে চায়, এবং এই কারণটাতে তার জন্য যুদ্ধ করাটা লজিক্যাল। However, we have a arbitrary negligence towards sexuality, despite the fact it can be as important to an individual's identity as language. So only because in 1952 a number of people felt that they need to take an action to defend their language, and they were more in number, you cannot pass this arbitrary judgment that only because I am a singular person, I am an individual, and my demand is my sexuality, you cannot pass this arbitrary judgment that my demand is any less valid than that of those seeking justice in defense of their language. সো আমি প্রবলি এই লাইনটা আর্গিউ করতাম। সো একটা হোমোসেক্সুয়াল মানুষের জন্য তার সেক্সুয়ালিটিটা তার লাইফের আইডেন্টিটির জন্য কত বেশি ইম্পর্টেন্ট, এইটাও কিন্তু তার লাইফের ডিসিশন মেকিং মেট্রিককে অনেক বেশি ডিটারমাইন করে। সো আই হোপ এই ডিবেটটা থেকেও আমরা কিছু কিছু জিনিস ডিটারমাইন করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আমি মজার কয়েকটা কথা বলে শেষ করে দিই। একটা জিনিস আমি সবাইকে বলবো, হাইপোথেটিক্যাল ডিবেটসে অ্যাবসলিউটস আর্গুই করা উচিত না। এইটাই হবে, ও নিশ্চয়ই এইটাই মনে করে, ও এইরকমই, এইটা বলা উচিত না। এইখানটাতে এই বিতর্কগুলিতে ইট ইজ লাইকলি দ্যাট হি উইল থিঙ্ক সো, ইট ইজ আনলাইকলি ফর হিম টু পারসিভ দিস। সো এই ওয়ার্ডগুলি, ট্রিকি ওয়ার্ডগুলি খুবই ইম্পর্টেন্ট। শুধু একটা শব্দের কারণে আপনার আর্গুমেন্ট একদম ডিফারেন্ট সাউন্ড করবে। যেহেতু একটা হাইপোথেটিক্যাল ইন্ডিভিজুয়াল, ইউ ডোন্ট নো দ্যাট পার্সন পার্সোনালি, এভাবে করে অ্যাবসলিউটসে আর্গিউ করা উচিত না। আপনি যখন তাকে ক্যারেক্টারাইজও করবেন তখনও ওই একটু হিন্ট অফ সল্ট, ঠিক আছে, ওই একটু সন্দেহ সহকারে লাইকলিহুড দিয়ে জিনিসটা আর্গিউ করা উচিত। আমি লাস্টে একটা ফানি এক্সাম্পল দিয়ে ডিবেটটা শেষ করি। হ্যাঁ, লেট মি ব্রিং মাই কমিক সেলফ ব্যাক। একটা আইওটি প্রফেশনালসে একটা মোশন দিছে যে ব্র্যাড অ্যান্ড প্রিয়া, হ্যাঁ, তারা একটা টিনেজ কাপল, সো দে হ্যাড আনপ্রোটেক্টেড সেক্স, এবং ব্র্যাড অ্যান্ড দে গট প্রেগনেন্ট, ঠিক আছে। ব্র্যাড ওয়ান্টেড টু অ্যাবর্ট দ্য চাইল্ড, প্রিয়া ওয়ান্টস টু হ্যাভ দ্য চাইল্ড অ্যান্ড ইভেনচুয়ালি হ্যাজ দ্য চাইল্ড। এবং মোশন হচ্ছে দিস হাউস বিলিভস দ্যাট ব্র্যাড শুড নট হ্যাভ টু পে ফর চাইল্ড সাপোর্ট, কারণ ও তো বাচ্চাটা চায় নাই, এখন ওর চাইল্ড সাপোর্ট চাওয়া উচিত না। আল্লাহর মানে রহমতে আকিব ফারহান হোসেন ভাই ডিবেটটা জাজ করতেছিল, আমি আর ইয়াসিন ডিবেট করতেছিলাম। আমি যাইয়া বলছি, আল্লাহর কসমে কথাটা আমি বলছি যে ভাই দেখেন, এই ব্র্যাড অ্যান্ড এই যে প্রিয়া, ইন্ডিয়ান প্রিয়া, হ্যাঁ, ও একটা সাদা ছেলেরে ইচ্ছা করে ভাগাইছে। দিস ইজ আ প্লট বাই প্রিয়া অ্যান্ড হার গ্রিডি ইন্ডিয়ান প্যারেন্টস। সাদা চামড়ার ছেলেরে ভাগাইছে এবং ওকে দিয়ে চাইল্ড সাপোর্ট পে করানোর জন্য, ওরে বিয়ে করানোর জন্যই এই ধান্দাটা পাইতা বসছে, ঠিক আছে। দিস ওয়াজ ভেরি রেসিস্ট। আমি যে একটা ইকুইটি ভায়োলেশন খাই নাই ওই আর্গুমেন্টটার কারণে আমি অত্যন্ত সৌভাগ্য আমার, এবং এত ফোর্থ হয়েছি ডিবেটটাতে, হায় হায় হায়, কঠিন রকমভাবে পড়ছিলাম, পারলে ফিফথ হওয়া উচিত ছিল আমার ওই ডিবেটটাতে। ওই টুর্নামেন্টে আবার জিতছিলাম, এবং ফাইনালও ছিল হাইপোথেটিক্যাল ডিবেট, হাইপোথেটিক্যাল মোশনস, ওয়ান অফ দ্য বেস্ট debates I have ever done in my life. So I have a personal love for hypothetical motions. It allows us to empathize a lot of individuals that we usually don't empathize with. অনেক বেশি চিন্তার করার সুযোগ আছে, ব্রেন এক্সারসাইজের সুযোগ আছে। সো আই হোপ আপনারা এই ভিডিওটা থেকে লাভবান হয়েছেন। আশা করি এর মধ্যে থেকে দুই একটা জিনিস হয়তো নিজেদের ডিবেটে অ্যাপ্লাই করতে পারবেন। আই এম রিয়েলি সরি, আমি অনেক বেশি স্ট্রাকচার ছিলাম না। আশা করি ভবিষ্যতে আরও সুযোগ হবে। বিডিসিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সেশনটা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওর কমেন্টে প্রশ্নগুলো রাখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর করবার জন্য। যদি ব্যক্তিগতভাবে কোনো সাহায্য দরকার হয় আমার ফেসবুক পেজে আমাকে ইনবক্স করতে পারেন, সাকিব বিন রশিদ পেজে আমাকে ইনবক্স করলে আমি চেষ্টা করি আনসার করবার। আর লাস্টলি কেমন লাগলো সেটার ফিডব্যাকও জানাবেন। আশা করি আমরা সবাই অনেক ভালো বিতর্ক করব। সকল বিতার্কিক এবং অবিতার্কিক যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের বিতর্কের জয় হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।